সবাইকে স্বাগত জানাই অথর্ব ক্র্যাক কম্পিটিশনে। আমি রঞ্জিত বর্মা। তোমাদের ফুড এসআই এর তো খুবই শীঘ্রই হতে চলেছে, তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ নিশ্চয়ই। তবে ফুড এসআই তে যে 50টা কোশ্চেন আসছে না এমসিকিউ থেকে, তোমার জেনারেল অ্যাওয়ারনেস থেকে, তো যত বেশি তুমি এমসিকিউ প্র্যাকটিস করে যাবে তত বেশি ভালো হবে। এই শর্ট টাইমের জন্য এখন হচ্ছে তোমার যত পারো এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো বা দেখতে থাকো। তো সেই জন্যই আমি 10,000টা জিকের একটি সিরিজ শুরু করেছি। এইটা সেট নম্বর হচ্ছে 5, ঠিক আছে। এর আগে 4টে সেট অলরেডি আলোচনা করেছি, প্রচুর ইনফরমেশন আমি দিয়েছি। তো যেগুলো জানো সেটা রিভিশন হয়ে যাবে, যেটা না জানো তোমাকে সেটা লিখে নিতে হবে। এটা খুবই ভালো একটা মাধ্যম, কারণ একটা ভিডিওর মধ্যে এত ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং সাথে কনসেপ্ট আলোচনা করছে। তার মানে এমন নয় শুধু এমসিকিউ আসলেও এই যে উত্তর এটা, এই উত্তর এটা, এইভাবে করে চলে গেলাম না। এখানে তোমাকে এর পেছনে ব্যাকগ্রাউন্ডে তোমাকে আমি কনসেপ্ট বলছি, যাতে অনেক অনেক দিন পর্যন্ত তোমাকে মনে থাকে, ঠিক আছে। তো চলো শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এইটা আর অন্য কি নামে পরিচিত? এটা আর হচ্ছে মোরলে মিন্টো সংস্কার নামেও পরিচিত। 1909 এসেছিল। মিন্টো ছিলেন হচ্ছে সেই সময়কার ভাইসরয়, মোরলে ছিল হচ্ছে সেই সময়কার ভারত সচিব। কি বললাম? ভারত সচিব। ভারত সচিব হচ্ছে মনে করতে পারো যে লন্ডনের পার্লামেন্টে ভারত বিষয়ক একজন হচ্ছে মন্ত্রী, ঠিক আছে, সেখানে বসতো, লন্ডনে বসতো। আর ভাইসরয় তিনি হচ্ছে ইন্ডিয়াতে থাকতেন। তো মোরলে মিন্টো থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে সাম্প্রদায়িক নির্বাচন। এটা সবার প্রথম দেয়া হয়েছিল, নির্বাচন বা পৃথক নির্বাচন। কাদের দেয়া হয়েছিল পৃথক নির্বাচন দেয়া হয়েছিল মুসলিমদের। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মোরলে মিন্টোর মাধ্যমে হচ্ছে পৃথক নির্বাচন, সাম্প্রদায়িক নির্বাচন, ঠিক আছে, এটা ক্ষমতাটা দেওয়া হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড আরেকটা ইম্পর্টেন্ট, এটা এসেছিল 1919 সালে। এটা হচ্ছে 1919 সালে। আর চেমসফোর্ড ছিলেন ভাইসরয়, আর এটা ভুল আছে, মন্টেগু ছিলেন হচ্ছে সেই সময়কার ভারত সচিব, ঠিক আছে। এইখানকার বা এই আইনের অনেকগুলো ফিচার ভালো ভালো ছিল। এখন শুধু এটা জেনে রাখো যে মন্টেগু চেমসফোর্ডের সময় সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল, কেন্দ্রীয় মানে দিল্লিতে যে আইনসভাটা ছিল না, আইনসভা যেমন একটা বর্তমানে পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, এটা হয়েছিল মোরলে মিন্টোর মাধ্যমে, ঠিক আছে। একটা হচ্ছে উচ্চ কক্ষ আর হচ্ছে নিম্ন কক্ষ। এই প্রথম এই ব্যাপারটা আনা হয়েছিল মন্টেগু চেমসফোর্ড 1919 এর মাধ্যমে, ঠিক আছে। তাই জন্য এই আইনটাকে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল গভর্নমেন্টও বলা হয়। এইটা একটা দ্বৈত শাসন আর একটা পুরনো দ্বৈত শাসন আছে, যেটা 1765-তে চালু করেছিল। দুটো দ্বৈত শাসন মনে রাখবে, ঠিক আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, সেইটা দ্বৈত শাসন। দ্বৈত মানে দুই ধরনের শাসন, ঠিক আছে। আর একটা দ্বৈত শাসন হচ্ছে 1765-তে চালু করেছিল ক্লাইভ চালু করেছিল, রবার্ট ক্লাইভ, ঠিক আছে, পলাশির যুদ্ধের পরপর দিয়ে। আর এটা তুলে দিয়েছিল হচ্ছে 1772 সালে হেস্টিংস। কে হেস্টিংস? না, ওয়ারেন হেস্টিং, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। আর পিটের ভারত শাসন আইন সাল মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে 1784 সালে, পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। দেখো প্রথম প্রশ্নের মধ্যেই এতগুলো ইনফরমেশন দিলাম। নেক্সট সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা ইকোনমির প্রশ্ন। বলছে কোন ধরনের আয়ের বৈষম্য কমায়? কোন ধরনের কর আয়ের বৈষম্য কমায়? ট্যাক্স থেকে বা ইকোনমি থেকে কোশ্চেন। বলছে উত্তরটা হয়ে যাবে প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে এগিয়ে চলা, প্রোগ্রেসিভ ট্যাক্স। কি রকম প্রোগ্রেসিভ ট্যাক্স? এটা একটা উল্লেখ, মানে তোমার এক্সাম্পল যদি দিতে চাই তাহলে হচ্ছে আয়কর হচ্ছে একটা প্রোগ্রেসিভ ট্যাক্স। কিরকম? দেখো, আয়করের একটা চার্ট থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাইম টু টাইম এটাকে চেঞ্জ করে। 3 থেকে 6 লাখ যদি কারো আয় হয়, তাকে তাহলে দিতে হবে কত পার্সেন্ট? 5%। 6 লাখ থেকে 9 লাখ যাদের হচ্ছে তোমার আয়কর মানে আয়, তাদেরকে বছরে দিতে হবে 10%। এইভাবে করে বাড়তে থাকে আস্তে আস্তে। তার মানে যত তোমার আয় বেশি তত তোমাকে ট্যাক্স পে করতে হবে। এইটাই হচ্ছে তোমার আয়ের বৈষম্য। মানে যে বেশি ইনকাম করে সে বেশি রেখে দেয়। মনে করো যদি এরকমই থাকতো যে সবাইকে 5% ট্যাক্স দিতে হবে বা 10% ট্যাক্স দিতে হবে, তাহলে যারা লোয়ার ইনকাম তাদের বার্ডেন হয়ে যেত, যারা বেশি ইনকাম করে তাদের আবার ইজি হয়ে যেত। সেই জন্য এই ট্যাক্সগুলোকে যত ইনকামে বাড়বে তত বেশি বাড়বে। তাহলে এটা সমানুপাতিক, কিসের সাথে? ইনকামের সাথে ট্যাক্স হচ্ছে সমানুপাতিক। ইনকাম বাড়বে, ট্যাক্স বাড়বে, আয়কর, ঠিক আছে। তাই হচ্ছে আয়ের বৈষম্য কমানোর জন্য এই আয়কর নেওয়া হয়, মনে থাকবে। এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। আরেকটা আছে প্রপোর্শনাল ট্যাক্স।
প্রপোর্শনাল। প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে কি? প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে যে তোমার যাই ইনকাম থাকুক না কেন, তুমি যেই জিনিসটা কিনবে তার জন্য তোমাকে সেম ট্যাক্স দিতে হবে, সেম ট্যাক্স দিতে হবে যাই ইনকাম থাকুক না কেন। এইটাকে বলে প্রপোর্শনাল ট্যাক্স। এক্সাম্পল কি দেবো? সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্সের এক্সাম্পল। কিরকম ভাবে দেখো, এক্সাম্পল বুঝবে। তুমি যাই প্রোডাক্ট কিনে নাও, সে গরিব মানুষ হোক আর হচ্ছে ধনী মানুষ হোক, সেই জিনিসটার দাম কিন্তু একই থাকে। দোকানদার কিন্তু বড় লোক দেখে দাম বেশি নিতে পারে না এবং দরিদ্র মানুষ থেকে কম নিতে পারে না। একটা চিপসের প্যাকেট সবাই 5 টাকা দিয়ে কিনবে বা 10 টাকা দিয়ে কিনবে, তার মধ্যে ইনক্লুডেড থাকে সেলস ট্যাক্স। তাই হচ্ছে এটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন বলছে WTO স্টার দাও। যত কোশ্চেনটা প্রচুর ইনফরমেশন বলতে চলেছি আমি, অনেক বেশি ভালো রিভিশন হবে। WTO মানে হচ্ছে, প্রথমত জেনে নিই WTO এর পুরো নাম কি, তার মধ্যে উত্তরটা লুকিয়ে থাকবে যে WTO এর আসল উদ্দেশ্য। WTO এর আসল মানে পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, তাহলে ওয়ার্ল্ড ট্রেড মানে কি? বাণিজ্য। তাহলে বহুপাক্ষিক বাণিজ্যের প্রসার ঘটানোই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উদ্দেশ্য। স্থাপিত হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে। মনে রেখে দাও, মন্ত্রের মতো মনে রাখবে, পরীক্ষায় আসার চান্স খুব হাই। এই ধরনের যত তোমার কি বলে অর্গানাইজেশনস গুলো রয়েছে, আমি একটা টপিকও বলে দিলাম। চলো, এই যে অর্গানাইজেশন একটা টপিক, অর্গানাইজেশন যত আছে দেখে যাও, সেটা ইন্ডিয়ার হোক বা হচ্ছে তোমার ওয়ার্ল্ডের হোক। ঠিক আছে, অর্গানাইজেশন কেমন, IMF কোথায়, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে, যেমন WTO, ওয়ার্ল্ড ব্যাংক কোথায় আছে, ONGC, OPEC, এই সমস্ত দেখে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে এগোই। WTO এর প্রাচীন নাম কি ছিল বলতো? গ্যাট, GATT, গ্যাট ছিল। গ্যাট তৈরি হয়েছিল 1948-এ। 1948-এ গ্যাট তৈরি হয়। গ্যাটের পুরো নাম বলতে পারবে? গ্যাটের পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট। জেনারেল, আরে কি লিখলাম, জেনারেল বানা, চলো সরি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো এইটা ছিল হচ্ছে গ্যাটের পুরো নাম। মনে রাখবে, গ্যাটের পুরো নাম হচ্ছে এইটা, আর হচ্ছে 1948 স্থাপনে সেইটাই নাম পরিবর্তন করে আরো বেশি স্ট্রং বানানো হয়েছিল। এই সংস্থাটাকে নাম পরিবর্তন করে দেয়া হয় WTO 1995 সাল। ঠিক আছে, আচ্ছা WTO এর হেডকোয়ার্টার জানো কেউ? WTO এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? WTO এর হেডকোয়ার্টার জেনেভাতে, জেনেভা। ঠিক আছে, পরের প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে? এইটা না একটা কমন কোশ্চেন আর কি, তোমার যে কোনো স্টেট এক্সামের জন্য কমন কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসেই আসে। তো চলো ছবির মাধ্যমে দেখি আমরা, ছবির মাধ্যমে। এই দেখো, এদিকে একটা ম্যাপ দিয়েছি আমি। ঠিক আছে, এটা আন্দামান নিকোবরের ম্যাপ। এইটা হচ্ছে আন্দামান এইটুকুনি, তারপর হচ্ছে নিকোবর শুরু হয় এই নিচের পোর্শনটুকুনি। আন্দামান অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড রয়েছে, যেমন হচ্ছে বড় আইল্যান্ডের মধ্যে একটা হচ্ছে নর্থ আন্দামান, দেখো লেখা রয়েছে যে নর্থ আন্দামান মানে উত্তর আন্দামান। তারপর এইটা হচ্ছে মিডল আন্দামান মানে হচ্ছে মধ্য আন্দামান। তারপর হচ্ছে দক্ষিণ আন্দামান, সরি হ্যাঁ দক্ষিণ আন্দামান, সরি ঠিক আছে, দক্ষিণ আন্দামান মানে হচ্ছে সাউথ আন্দামান, মনে থাকবে। তারপরে আলাদা করে একটা ছোট্ট একটা রয়েছে, দেখো একটু ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে লিটল আন্দামান বা ক্ষুদ্র আন্দামান, লিটল আন্দামান বা ক্ষুদ্র আন্দামান। ঠিক আছে, এইটুকুনি আন্দামানের পোর্শন গেল। তারপরে নিকোবর শুরু হয়। নিকোবরের একদম সব থেকে বড় যে পার্টটা, সেটাকে বলা হয় গ্রেট নিকোবর, সেটাকে বলা হয় কি গ্রেট নিকোবর। ঠিক আছে, আর একদম স্টার্টিং এ উপরে রয়েছে, একদম দেখো লেখা রয়েছে, জায়গাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি বলে দিই তবুও, এটা হচ্ছে কার নিকোবর। ঠিক আছে, এবার এই কার নিকোবর আর লিটল আন্দামানের মাঝখানে যে একটা সমুদ্রের একটা স্পেস দেখতে পাচ্ছ, ন্যারো স্পেস। তো দুটো সমুদ্রের মধ্যে দুটো আইল্যান্ড বা দুটো ভূখণ্ডের মধ্যে যে সরু জলভাগ, সেই জলভাগগুলোকে বলা হয় চ্যানেল। ঠিক আছে, চ্যানেল কাকে বলে? সমুদ্রের মাঝখানে দুটো আইল্যান্ড বা স্থলভাগের মাঝখানে যে সরু জলের রেখাটা থাকে, সেটাকে বলা হয় চ্যানেল। তার মানে এইটাও একটা চ্যানেল। এই চ্যানেলটা গেছে হচ্ছে 10 ডিগ্রি অক্ষরেখার ওপর দিয়ে, অক্ষরেখা। সেই কারণে এই অঞ্চলটাকে নাম দেয়া হয়েছে 10 ডিগ্রি চ্যানেল, মনে থাকবে। আর 10 ডিগ্রি চ্যানেল কাকে ভাগ করছে? এইটা হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে নিকোবর।
মনে থাকবে। আর আন্দামানের মধ্যে ক্ষুদ্র আন্দামান, আর হচ্ছে নিকোবরের মধ্যে হচ্ছে তোমার কার নিকোবর। তাহলে আনসার হয়ে যাবে আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবরকে ভাগ করা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, আর যদি বলে আরো স্পেসিফিক্যালি আরো ভালো করে বলো তাহলে বলবো কি ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর, ঠিক আছে, এই দুটোকে ভাগ করে। চলো নেক্সট। আচ্ছা, এছাড়াও 10 ডিগ্রি ছাড়াও আরেকটা আছে ডানকান প্যাসেজ। কি বলে? ডানকান, ঠিক আছে, ডানকান প্যাসেজ কিরকম দেখো, ভালো করে দেখো, ম্যাপটা দেখো আবার। এটা হচ্ছে সাউথ আন্দামান, এটা হচ্ছে লিটল আন্দামান। এই যে মাঝখানে যে ন্যারোস প্যাসেজটা জলের, এইটাকে বলা হয় ডানকান প্যাসেজ। তাহলে ভাগ করেছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে, কে না ডানকান প্যাসেজ, লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে। তারপরে যদি মিনিকয় আর লাক্ষা বলো তাহলে হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করে এই দুটোকে, মিনিকয় এবং লাক্ষাকে ভাগ করে 9 ডিগ্রি। এরপরে আরেকটা আসে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি। ওকে, এবার 8 ডিগ্রি চ্যানেলকে কে ডিভাইড করে? 8 ডিগ্রি চ্যানেলে যে মিনিকয়কে নিয়ে নাও, মিনিকয়, মিনিকয় ও মালদ্বীপ, মালদ্বীপ, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। মালদ্বীপ কিন্তু নিউজে ছিল কিছুদিন আগে প্রচুর, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা, ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে কে? পক প্রণালী, পক প্রণালী, পক প্রণালী, ঠিক আছে, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে। পরের প্রশ্ন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে কি বলছে আঙ্কেলেশ্বর নিচের কিসের জন্য বিখ্যাত? স্টার দেবেন কোশ্চেনটা আপনারা। তো হীরার খনি হবে নাকি কয়লার ক্ষেত্র, না লৌহার আকরিক উপাদান ক্ষেত্র, নাকি হচ্ছে পেট্রোলিয়াম? আঙ্কেলেশ্বর হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন ক্ষেত্র একটা, ঠিক আছে, পেট্রোলিয়াম উৎপাদন ক্ষেত্র। তো ভারতের সবথেকে বৃহত্তম লার্জেস্ট কি পেট্রোলিয়াম বা অয়েল ক্ষেত্র আর কি, তো সেটা কোথায়? লার্জেস্ট, আমি পেট্রোলিয়ামের কথা বলছি, ঠিক আছে, লার্জেস্ট পেট্রোলিয়াম ক্ষেত্র হচ্ছে তোমার, যদি বলি ভারতের মধ্যে, সেটা হবে বোম্বে হাই। বোম্বে হাই কোথায় আছে? সাগর সম্রাট বোম্বে হাই, ঠিক আছে, 1 টাকার নোটে ছবি পাওয়া যায়। এটাও কোশ্চেন আসে যে বোম্বে হাই বা সাগর সম্রাটের ছবি কোথায় পাওয়া যায়? সাগর সম্রাটের ছবি পাওয়া যায় হচ্ছে 1 টাকার নোটে, পুরনো 1 টাকার নোটে। বোম্বে হাইকে সাগর সম্রাট বলে। সাগর সম্রাট কোথায় আছে? এটা মহারাষ্ট্রে আছে, ঠিক আছে, মহারাষ্ট্রে আছে, মহারাষ্ট্রে আরব সাগরের মধ্যে, আরব সাগরে আছে। আর এটা লার্জেস্ট। যদি বলা হয় পুরনো, প্রাচীন বলো তো, প্রাচীন, ওল্ডেস্ট। প্রাচীন কি বলবো? প্রাচীন অয়েল ক্ষেত্র বা তেল ক্ষেত্র হচ্ছে আসাম রাজ্যের ডিগবয়, ঠিক আছে, আসাম রাজ্যের ডিগবয় হচ্ছে প্রাচীনতম। কোথায় আছে? এটা আসামে, ঠিক আছে। ব্রহ্মপুত্র, আসাম বা ডিগবয় না দিয়ে দিতে পারে ব্রহ্মপুত্র উপত্যকা, মনে রাখবে, ব্রহ্মপুত্র উপত্যকা বা ভ্যালি, ব্রহ্মপুত্র উপত্যকাও দিতে পারে, ঠিক আছে। এটা কত সালে প্রথম এখান থেকে উত্তোলন হয়? কত সালে? এটা ওল্ডেস্ট, তো সালটাও মনে রেখে দিও, 1866 সবার প্রথম। আর ভারতের কয়লা ক্ষেত্র, ওল্ডেস্ট কয়লা ক্ষেত্র মানে প্রাচীনতম, ওল্ডেস্ট যদি বলা হয়, সবার প্রথম উত্তোলন হয়েছিল রানীগঞ্জ থেকে, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। সাল দেখেই বুঝতে পারবা, চলো বাংলা লিখে, রানীগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, রানীগঞ্জ সাল দেখেই বুঝতে পারবে এটা কারা প্রথম উত্তোলন করেছিল। 1774 কত সালে? 1774 সালে। বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ে, পশ্চিম বর্ধমান, রানীগঞ্জ, এটা সব থেকে পুরনো কয়লা ক্ষেত্র, ঠিক আছে, পশ্চিমবঙ্গে। এই ভারতবর্ষে ছিল 200 বছর, এখানে ওখানে কোথায় কি আছে ভারতবর্ষের সবকিছু আর কি ওরা করে গেছে, ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষের একটা হীরার খনি বলতে পারবে? হীরার খনি পান্না, ভারতবর্ষের হীরার খনি পান্না কোথায় আছে? এটা এমপি, মধ্যপ্রদেশ আছে। পান্না একটা হীরার খনি। চলো নেক্সট। প্রথম ভারতীয় সংবাদপত্রের নাম, মানে সংবাদ সংস্থা, পত্র নয়, সংস্থা, এজেন্সি। তো প্রথম নিউজ এজেন্সি হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া, এটা ব্রিটিশরাই স্থাপন করেছিল 1905 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন, 2001 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের জন্মের হার সব থেকে বেশি? স্টার দেবেন, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আদমশুমারিটা দেখে যাও একটুখানি, 2011, এখনো তো 21টা আসেনি। আচ্ছা, এটা হবে মেঘালয় হচ্ছে জন্মহার সব থেকে বেশি। আর মেঘালয়ের নামটা কে রেখেছে? মেঘালয়ের নাম রেখেছে হচ্ছে এসপি চ্যাটার্জি।
এসপি চ্যাটার্জি, এটা জি, হ্যাঁ এসপি চ্যাটার্জি। তো মনে রেখে এসপি চ্যাটার্জি হচ্ছে মেঘালয়ের নামটা রেখেছেন। আর কি আছে, মেঘালয়ে 3টে পাহাড় নেই, গারো, খাসি, জয়ন্তিয়া। মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে তোমার, মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং। শিলং হচ্ছে কোন পাহাড়ে অবস্থিত? এটা হচ্ছে মনে করো গারো, সবার প্রথমে গারো, খাসি, জয়ন্তিয়া। জয়ন্তিয়া কোথা থেকে বলছি? ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে, ওয়েস্ট টু ইস্ট মানে পশ্চিমবঙ্গ থেকে যদি আমরা ইস্টের দিকে, আসামের দিকে যেতে চাই, তাহলে হচ্ছে এইভাবে পড়বে, প্রথমে গারো পড়বে, খাসি পড়বে, তারপর জয়ন্তিয়া। খাসি পাহাড়ে শিলং অবস্থিত, খাসি পাহাড়ে শিলং অবস্থিত, ঠিক আছে, খাসি পাহাড়ে শিলং অবস্থিত, রাজস্থান, তোমার কি বলে রাজধানী। আর গোয়া হচ্ছে এরিয়া ওয়াইজ সব থেকে ছোট ছোট রাজ্য, অঞ্চল বা এলাকা অনুযায়ী ছোট এলাকা, ঠিক আছে। মিজোরামে হচ্ছে তোমার কি হয় না, পার্সেন্টেজ অনুযায়ী বনভূমি সব থেকে বেশি, বনভূমি বেশি, বনভূমি বেশি, শতকরা অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী। এমনি যদি বলে এরিয়া ওয়াইজ সব থেকে বনভূমি কোথায় বেশি, তাহলে বলবে এমপি, মধ্যপ্রদেশে বনভূমি সব থেকে বেশি, ঠিক আছে, যদি আমরা এরিয়া ওয়াইজ বলি। আর পার্সেন্টেজ বললে মিজোরাম বলবো। পরের প্রশ্ন, তুলা গবেষণাগার কোথায় অবস্থিত? তুলা গবেষণা কেন্দ্র হচ্ছে তোমার নাগপুরে অবস্থিত। পুসাতে কি অবস্থিত? বলতে পারলেই কিছু না, বলো। পুসাতে অবস্থিত হচ্ছে গম। ব্যারাকপুরে কি অবস্থিত? ব্যারাকপুরে পাট। ধান কোথায় আছে? জমিতে নাকি? ধান গবেষণা কেন্দ্র আছে কটক, ধান গবেষণা কেন্দ্র কটক। আলু কোথায়? আলু গবেষণা কেন্দ্র, আলু গবেষণা কেন্দ্র আছে সিমলা। চা গবেষণা কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র জোরহাট, জোরহাট, জোরহাট কোথায়? আসাম। আর কফি, কফি হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর, 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 এটা কর্ণাটকে পড়ে। আর কি আর কি আর কি আর আপাতত মনে পড়ছে না, এই কটাই মনে রেখো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। নাগপুর বলে দিচ্ছি, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম? লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম? লোহা উত্তোলনে কোন রাজ্য? উড়িষ্যা প্রথম। লোহা উত্তোলনে উড়িষ্যা, কেওনঝড়, ময়ূরভঞ্জ, এগুলো সব ইম্পর্টেন্ট একটা লোহা ক্ষেত্র, লৌহ ক্ষেত্র উড়িষ্যার। কি বললাম? কেওনঝড়, ময়ূরভঞ্জ, ঠিক আছে। বাবা বুদান পাহাড় কর্ণাটকের, ইম্পর্টেন্ট লোহার জন্য। বাবা বুদান পাহাড়, বাবা বুদান পাহাড় হচ্ছে লোহার ক্ষেত্রের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আসে যে কর্ণাটকের কোন বন্দর দিয়ে ম্যাগনেটেড লোহা রপ্তানি হয়? তাহলে উত্তরটা কি হবে? কর্ণাটকের ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর বন্দর। এটা হচ্ছে তোমার পশ্চিমে পড়ে। ভারতের ম্যাপটা এরকম, তো ভারতের ম্যাপটা এরকম, কর্ণাটকের এই অঞ্চলটাতে তোমার ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত, এই অঞ্চলটাতে ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত, ঠিক আছে। তো এখান দিয়ে প্রচুর পরিমাণে কি কয়লা, কি লোহা না হচ্ছে তোমার ম্যাগনেটাইট লোহা রপ্তানি হয় বিদেশে। পরের প্রশ্ন 10 নম্বর বলছে, এদের মধ্যে কোনটা মাপক যন্ত্র নয়? মাপক যন্ত্র নয় তাহলে কোনটা? ব্যারোমিটার মাপক যন্ত্র, এটা কি মাপে? চাপ মাপে, টরিসেলি আবিষ্কার করেছে। পিকোমিটার নয়, এটা সিটা আগে চলে এসেছে। পিকোমিটার এটা যন্ত্র নয়, এটা একক, একক, ইউনিট। থার্মোমিটার জানি উষ্ণতা মাপি আমরা, হাইগ্রোমিটার হচ্ছে তোমার আর্দ্রতা মাপি, আর্দ্রতা মাপি। পরের প্রশ্ন, প্রশ্ন বলছে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তাহলে আগে বলো ম্যানচেস্টার কাকে বলে? ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদ, আমেদাবাদ কোথায়? গুজরাটে, গুজরাট, ঠিক আছে, গুজরাটে আমেদাবাদ অবস্থিত। আমেদাবাদ কোন নদীর তীরে বলতে পারবা তো? সবরমতী, এই কি লিখলাম রে, সবরমতী, ঠিক আছে, সবরমতী নদীর তীরে আমেদাবাদ অবস্থিত, এটা হবে না, ঠিক আছে। এবার ঠিক আছে নাকি? চলো তারপরে উত্তরে ফিরে আসি। বলছে উত্তর ভারতের ম্যানচেস্টার কে? উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা কোশ্চেন বলি, আরেকটা পয়েন্ট বলি। কানপুর কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার এবং চর্মশিল্পের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, চর্মশিল্পের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এভাবে দিয়ে দেবে নিম্নলিখিত কোন জায়গাটি চর্মশিল্পের জন্য গুরুত্বপূর্ণ, তো কানপুর চর্মশিল্পের জন্য ইম্পর্টেন্ট। চিরাগপাড়া ড্যাম কোন নদীতে পড়ে? চিরাগপাড়া ড্যাম কোন নদীতে পড়ে? নর্মদা, মহানদী, সুবর্ণরেখা নাকি হচ্ছে এদের মধ্যে কোনটি নয়? মহানদী কারেক্ট অ্যান্সার। মহানদীর মধ্যে ভারতের দীর্ঘতম বাঁধ, দীর্ঘতম বাঁধ জানো তো প্রত্যেকেই, দীর্ঘতম বাঁধ কি? দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ, হীরাকুদ ওড়িশাতে অবস্থিত, ওড়িশা রাজ্যে অবস্থিত হীরাকুদ বাঁধ মহানদীতে অবস্থিত। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম, মানে হচ্ছে লম্বা, দীর্ঘতম। আর কি আছে? আচ্ছা, সুবর্ণরেখা নদীর তীরে একটা কোশ্চেন আসে যে কোন কি বলে লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত? টিসকো অবস্থিত। টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টিসকো জামশেদপুর শহরটা, জামশেদপুর টিসকো, এই জামশেদপুর শহর সুবর্ণরেখার তীরে অবস্থিত, আর সেইখানে হচ্ছে টিসকো শিল্পটা অবস্থিত, কারখানাটা। ঠিক আছে। নর্মদা সম্পর্কে আগের প্রিভিয়াস সেটও আমি বলেছি, নর্মদার তীরে জব্বলপুর অবস্থিত মধ্যপ্রদেশের, আর এটা অমরকন্টক থেকে সৃষ্টি হয়েছে। আর নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী, এটা পশ্চিম বাহিনী নদী এবং গ্রস্ত উপত্যকার মধ্যে যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আর পশ্চিম বাহিনী মানে হচ্ছে তোমার খাম্বাতে মিশেছে মধ্যপ্রদেশের। আর নর্মদার তীরে জব্বলপুর অবস্থিত। দুটো নর্মদার তীর উপরে দুখানা ইয়ে রয়েছে, কি বলে তোমার জলপ্রপাত রয়েছে, একটা তো হচ্ছে ধুয়াধার, একটা হচ্ছে কপিলধার। এগুলো সব প্রিভিয়াস সেটে আমি বলেছি, জানি লিখছি না, এগুলো পিডিএফও তোমরা পেয়ে গেছো। এই পিডিএফটা পেয়ে যাবা এতে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক। তো এই ধরনের ইনফরমেশনগুলো আমি আবার রিপিট করছি, কারণ তোমাদের শুনলে মনে থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, মহানদী কোথা থেকে সৃষ্টি হয়েছে জানো কেউ? মহানদী সৃষ্টি হয়েছে ছত্তিশগড়ের, ছত্তিশগড়, দেখো আস্তে আস্তে লিখলে সত্যি হ্যান্ডরাইটিং ভালো হয় সত্যি। ছত্তিশগড়ের সেবা মালভূমি, সেবা হাইল্যান্ড, সেবা হাইল্যান্ড বা সেবা মালভূমি বা সোয়া প্লেটো থেকে সৃষ্টি হচ্ছে মহানদী। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যাংকারের চেক বলা হয়? ব্যাংকারের চেক, কোনোদিনও কলেজ টলেজে ভর্তি হওয়ার সময় ড্রাফট ফিল আপ করেছো? এখন একটা ফর্ম দেয়, ওখানে ফিল আপ করতে লাগে কলেজ ইনস্টিটিউশনের নাম, তোমার নাম, সমস্ত কিছু, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা দিয়ে অ্যাকাউন্টে জমা দিয়েছো, তো সেইটাকে বলা হচ্ছে ব্যাংকারের চেক। ডিমান্ড ড্রাফটকে বলা হয় ডিমান্ড ড্রাফট, ঠিক অ্যাকাউন্টে পৌঁছে যায় টাকাটা। DWCR এর পুরো নাম কি? DWCR এর পুরো নাম হচ্ছে, এই যে দেখো, উইমেন অ্যান্ড হচ্ছে চিলড্রেন, এটা মনে রাখবে। তাহলে হচ্ছে ডেভেলপমেন্ট অফ উইমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়া। শেষ প্রশ্ন, একেবারে শেষে চলে এসেছি আমরা। সংবিধানের কোন ধারাতে আন্তঃরাজ্য নদীর জল বন্টন এইটা নিয়ে ব্যাখ্যা করা আছে? আন্তঃরাজ্য জল ব্যাখ্যা করা আছে 275 নম্বর। আন্তঃরাজ্য যে জল বন্টনের কথা বলা আছে সেটা 262 নম্বর। ঠিক আছে। এটা হচ্ছে কোথায়? ওই যে শিডিউল নাম্বার 7 শিডিউলের আন্ডারে আসে, 7th শিডিউল। ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এটা ছিল সেট নাম্বার 5, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে সেট নাম্বার 6 নিয়ে। ঠিক আছে, আসছি, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।